৮ বছর পর ট্রেনে দেখা হলো তালাকপ্রাপ্তা আইপিএস স্ত্রীর সাথে। তারপর যা হলো তা সব কিছু বদলে দিল। বন্ধুরা, এটি দিল্লি থেকে প্রয়াগরাজগামী ট্রেনের একটি সত্য ঘটনা, যেখানে দিল্লি থেকে প্রয়াগরাজগামী ট্রেন নিউ দিল্লি জাংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ছাড়তে ৫ মিনিট বাকি ছিল। এসি 2 টায়ার বগির ভেতরে প্রাইভেট ব্যাংকের ক্লার্ক রাঘব জানলার ধারের লোয়ার বার্থে বসেছিল। সামনের লোয়ার বার্থটি তখনও খালি ছিল। তার নজর বারবার সামনের খালি বার্থটির দিকে চলে যাচ্ছিল। সে জানে না কেন, কিন্তু সেই শূন্যতা তাকে অদ্ভুতভাবে বিঁধছিল। তখনই বগির দরজায় চাঞ্চল্য সৃষ্টি হল। দুজন উর্দিধারী পুলিশকর্মী ভেতরে এলো। তাদের সাথে আগে আগে আইপিএসের খাঁকি উর্দিতে একজন বলিষ্ঠ মহিলা ছিলেন। ট্রেন ছাড়ার ঘোষণা দূর থেকে শোনা যাচ্ছিল। ৫ মিনিট বাকি ছিল। মহিলাটি কোচের ভেতরে নজর বোলালেন, যেন কোনো নির্দিষ্ট জায়গা খুঁজছেন। তার হাতে ফাইল ছিল, চালচলনে আত্মবিশ্বাস এবং মুখে সেই শক্তি যা প্রায়শই উর্দির সাথে চলে আসে। মহিলাটি নিজের সিট নম্বর দেখলেন এবং সোজা রাঘবের দিকে এগিয়ে গেলেন। তিনি ঠিক তার সামনের লোয়ার বার্থের কাছে এসে থামলেন। মহিলাটি তার ছোট ব্যাগটি উপরে রাখলেন, ফাইল বের করলেন এবং ঠিক রাঘবের সামনের লোয়ার বার্থে বসে পড়লেন। এখন দুজনেই মুখোমুখি ছিলেন, কিন্তু রাঘব মাথা নিচু করে নিজের ফাইল পড়ছিল। সেই মুহূর্তে ২ পুলিশকর্মী মহিলাকে স্যালিউট ঠোকলেন এবং হ্যাপি জার্নি বলে চলে গেলেন। তখনই রাঘব মাথা তুলল, এবং সেই মুহূর্তে যেন তার ভেতরে সবকিছু থমকে গেল। সেই একই মুখ, সেই একই চোখ, কিন্তু এখন আর সেই মানুষটি নেই। মীরা মিশ্র তার স্ত্রী নয়, তার তালাকপ্রাপ্তা স্ত্রী এখন একজন আইপিএস অফিসার। তার মনে হল যেন কেউ হঠাৎ তার পুরনো জীবন তার সামনে রেখে দিয়েছে, না জিজ্ঞেস করে, না সতর্ক করে। মীরার উর্দি একদম পরিপাটি ছিল, কাঁধে তারা, মুখে আত্মবিশ্বাস এবং বসার ভঙ্গিতে সেই অধিকার। সে বসেই ফাইল খুলল, যেন সামনে বসে থাকা মানুষটি তার কাছে কোনো অর্থই রাখে না। রাঘব তাকে দেখছিল, এবার আর নজর সরানোর চেষ্টাও করল না। ৮ বছর, ৮ বছরে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু যখন কেউ ঠিক সামনে বসে পড়ে তখন সবকিছু একসাথে ফিরে আসে। গলার স্বর, ঝগড়া, নীরবতা এবং সেই সিদ্ধান্তগুলো যার বোঝা আজও কাঁধে ছিল। মীরা ফাইল থেকে মাথা তুলল, তার নজর সোজা রাঘবের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য তার চোখে চেনার হালকা একটা ঝলক এলো, এবং পর মুহূর্তেই তা নিভে গেল। মুখ আবার শক্ত হয়ে গেল, যেন সে কোনো পুরনো কেসের ফাইল বন্ধ করে দিল। কোনো কেমন আছো? না, কোনো প্রশ্ন নেই। শুধু দুজনের মাঝে ছড়িয়ে থাকা এক ভারী নীরবতা, যা এসি বগির ঠান্ডা বাতাসের চেয়েও বেশি বিঁধছিল। রাঘবের ভেতরে কিছু একটা কষে গেল। সে জানত এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। জীবন তাকে আবার সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যা থেকে সে বছরের পর বছর পালিয়ে বেরিয়েছে। মীরা প্রথমবার শব্দ করল। গলার স্বরে কোনো ভাব ছিল না, শুধু আনুষ্ঠানিকতা ছিল। আপনি কি এই কোচেই? রাঘব আলতো করে মাথা নাড়ল। কিছু বলার প্রয়োজন মনে হল না। মীরা চারদিকে নজর বোলাল, তারপর হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছাল না। ভালো, সে বলল। কিছু লোক ওপরে উঠেই আসে। বাক্যটি ছোট ছিল, কিন্তু তার ভেতরে বছরের পার্থক্য লুকিয়েছিল। রাঘব প্রথমবার তাকে সরাসরি দেখল এবং শান্ত স্বরে বলল, ওপরে নয়, ডিউটি আছে, ব্যাস এতটাই। কোনো সাফাই নেই, কোনো অভিযোগ নেই। মীরা তাকে মনোযোগ দিয়ে দেখল। সাধারণ পোশাক, কোনো দামি ঘড়ি নেই, সেই পুরনো শান্তি। হয়তো সে আশা করেছিল যে রাঘব বদলে গেছে, এগিয়ে গেছে, কিন্তু সে বদলায়নি। আর হয়তো এটাই সবচেয়ে বেশি বিঁধল। মীরা ফাইল বন্ধ করল, কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, তো ব্যাংকেই আছো? হ্যাঁ, রাঘব বলল। এখনও। সেই একটি শব্দে পুরো জীবন ছিল, সেই জীবন যা থামেনি, শুধু গতি পায়নি। ট্রেনের বাইরে প্ল্যাটফর্ম ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল। শেষ সিটির আওয়াজ কাছে আসছিল। বগিতে এখন নিস্তব্ধতা বেড়ে গিয়েছিল। দুজনেই একই কোচে ছিল, মুখোমুখি, কিন্তু মাঝখানে ৮ বছরের ব্যবধান দাঁড়িয়েছিল। মীরা হঠাৎ বলল, আমি শুনেছিলাম তুমি অনেক পেছনে রয়ে গেছ। রাঘবের মুখে কোনো রেখা পড়ল না, তার গলা স্থির ছিল। পেছনে নয়, সে বলল, আমি সেখানেই থেমে আছি যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। মীরা প্রথমবার অস্বস্তিতে পড়ল। সে চোখ সরিয়ে নিল। হয়তো প্রথমবার সে অনুভব করল যে এগিয়ে যাওয়াই সবসময় জয় নয়। ট্রেন ছাড়ার শেষ সিটি বাজল। চাকাগুলো ধীরে ধীরে নড়তে লাগল। প্ল্যাটফর্ম পেছনে সরে যেতে লাগল। রাঘব জানালা দিয়ে বাইরে তাকাল।
তারপর ধীরে ধীরে সামনে বসা মীরার দিকে নজর তুলল। সে এখন পরিষ্কার বুঝতে পারছিল যে এই সফর শুধু শহর বদলানোর নয়, এই সফর সেই সিদ্ধান্তগুলোতে ফিরে যাওয়ার যা থেকে দুজনেই পালিয়ে বেরিয়েছে। এবং রাঘব বুঝে গেল এই সফর শুধু প্রয়াগরাজ পর্যন্ত যাবে না। যাই হোক বন্ধুরা, ট্রেন নিজের গতি ধরে ফেলেছিল এবং প্ল্যাটফর্ম অনেক পেছনে সরে গিয়েছিল। রাঘবের মনে হল যেন এখন আর পেছনে ফেরার কোনো পথ বাকি নেই। বগির আলো কিছুটা ম্লান হয়ে গিয়েছিল এবং বাইরে শুধু অন্ধকার ছিল। মীরা এখন আর ফাইল পড়ছিল না, সে সেটা বন্ধ করে নিজের কাছে রেখে দিয়েছিল। হয়তো সেও বুঝে গিয়েছিল যে কিছু ফাইল পড়লে নয়, খুললে ভয় দেখায়। রাঘব কোনো উদ্যোগ নিল না। সে জানত যে আজ যদি কিছু বলে তবে কথা শুধু ওপর থাকবে না। কিছু মুহূর্ত পর মীরাই নীরবতা ভাঙল। তার গলায় আদেশ ছিল না, কিন্তু সেই পুরনো দৃঢ়তা অবশ্যই ছিল। তুমি এখনও এরকমই আছো, সে বলল, যেন কোনো পুরনো নোট জোরে পড়ছে। রাঘব তার দিকে তাকালো এবং তুমি অনেক বদলে গেছ, সে সোজাসুজি বলল। এতে কোনো খোটা ছিল না, শুধু সত্য ছিল। মীরা হালকা শ্বাস ছাড়ল। বদলাতে হয়, সে বলল, নইলে লোকে পিষে দেয়। রাঘব কোনো উত্তর দিল না। সে জানত মীরা যেসব লোকের কথা বলছে তাদের মধ্যে সেও কোথাও না কোথাও সামিল ছিল। মীরা হঠাৎ জিজ্ঞেস করল, তোমার মনে আছে যখন আমার ট্রেনিং শুরু হয়েছিল? রাঘবের মনে ছিল, কিন্তু সে মাথা নেড়ে শুধু এতটুকু বলল। মীরার চোখে হালকা চমক এলো। সেদিন তুমি বলেছিলে, যাই হই না কেন, ঘর ওটাই থাকবে। রাঘব জানলার দিকে তাকাল। ঘর ওটাই ছিল, সে বলল। তুমি বদলে গিয়েছিলে। মীরা প্রথমবার চুপ হয়ে গেল। হয়তো সে এমন উত্তরের আশা করেনি। কিছুক্ষণ পর সে ধীর স্বরে বলল, আইপিএস হওয়ার পর প্রতিদিন আমাকে মনে করানো হয়েছে যে আমি এখন আর সাধারণ নই। রাঘব তার দিকে তাকাল। এবং সেদিন থেকেই তুমি আমাকে সাধারণ মনে করা শুরু করে দিলে, সে বলল। মীরা কিছু বলল না, কিন্তু তার আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। রাঘব বলতে থাকল, আমি কখনো তোমার উন্নতিতে ভয় পাইনি। আমি ভয় পেয়েছি এই ভেবে যে তোমার আমাকে আর প্রয়োজনই নেই। মীরা মাথা নিচু করে নিল। তাকে প্রথমবার অস্বস্তিতে দেখাচ্ছিল। তুমি বোঝো না, সে বলল। আমার পৃথিবী বদলে গিয়েছিল। রাঘব শান্ত স্বরে বলল, পৃথিবী বদলে গেলে সম্পর্ক ভাঙে না, অহংকারে ভাঙে। মীরা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। হয়তো এই শব্দটি তাকে বিধেছিল। অহংকার, সে পুনরাবৃত্তি করল। তোমার মনে হয় আমি অহংকারে তালাক নিয়েছি? রাঘব দ্বিধা না করে বলল, না, তুমি অহংকারে একা ছেড়ে দিয়েছিলে। এই প্রথমবার সে এত পরিষ্কারভাবে বলল। বগিতে নিস্তব্ধতা নেমে এলো। ট্রেনের শব্দ এখন আরও জোরালো মনে হতে লাগল। মীরার চোখে কিছু একটা ভাঙতে দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি জানো, সে বলল, আমার প্রতিটি সিদ্ধান্তকে লোকে সঠিক বলত। রাঘব তার দিকে তাকাল। কিন্তু কেউ এটা জিজ্ঞেস করেনি যে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। মীরা গভীর শ্বাস নিল। যখন আমি তালাকের কাগজ দিয়েছিলাম, তুমি আটকাওনি কেন? রাঘব সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছু মুহূর্ত পর বলল, কারণ আমি তোমাকে জোর করে আটকাতে চাইনি। সম্পর্ক যদি আদেশে চলে তবে তার সম্পর্ক থাকে না। মীরার চোখ ভরে এলো, কিন্তু সে কাঁদল না। রাঘব বলল, তোমার সবসময় মনে হয়েছে যে আমি পেছনে রয়ে গেছি। সত্য এটা যে আমি সেখানেই দাঁড়িয়েছিলাম যেখান থেকে তুমি এগিয়ে গিয়েছিলে। মীরা ধীরে বলল, আর আমার মনে হয়েছিল আমি জিতে গেছি। রাঘব তার কথা শেষ করল, কিন্তু আজ তোমার মনে হচ্ছে যে কিছু একটা ছুটে গেছে। মীরা প্রথমবার স্বীকার করল, পদ আমাকে উঁচুতে তুলেছে, কিন্তু ঘর শূন্য রয়ে গেছে। রাঘব কোনো সহানুভূতি দেখাল না। সে শুধু এতটুকু বলল, ঘর খালি তখন হয় যখন মানুষ ভরাতে ভুলে যায়। ট্রেন পরবর্তী স্টেশনের দিকে এগোচ্ছিল। বাইরে কোথাও দূরে আলো দেখা যাচ্ছিল। মীরা হঠাৎ বলল, যদি আজ আমি সেই মীরা হতাম তবে হয়তো। সে বাক্যটি শেষ করতে পারল না। রাঘব তার দিকে তাকাল। তাহলে হয়তো আজই কথাবার্তা হতো না, সে বলল। মীরা মাথা নাড়ল। হয়তো, সে বলল। তারপর ধীরে যোগ করল, কিন্তু আজ এই কথাবার্তা জরুরি। রাঘবের প্রথমবার মনে হল যে এটি শুধু মুখোমুখি হওয়া নয়, আত্মবিশ্লেষণ। মীরা বলল, আমি তোমাকে ছাগিনি, আমি নিজেকে বেছে নিয়েছিলাম। রাঘব উত্তর দিল, আর আমি তোমাকে আটকাইনি, কারণ আমি তোমার স্বাধীনতা বেছে নিয়েছিলাম। দুজনেই চুপ হয়ে গেল। কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না। এতে প্রশ্ন ছিল, উত্তর ছিল, এবং কিছু অসম্পূর্ণ সিদ্ধান্তও ছিল। রাঘব বুঝে গেল যে এই সফর এখন আর শুধু অতীতের কথার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কোনো নতুন মোড়ের দিকে এগোচ্ছে।
এবং সেই মুহূর্তে মীরা সেই কথাটি বলে দিল যা রাঘবের পুরো চিন্তাভাবনা নাড়িয়ে দিল। যদি আমি ভুল করে থাকি তবে কি তা শোধরানো যায়? মীরার এই প্রশ্ন বগিতে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু রাঘব সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। ট্রেন নিজের ছন্দে ছুটছিল, যেন তার এই প্রশ্নের কোনো পরোয়া নেই। রাঘব জানালা দিয়ে বাইরে তাকাল। বাইরে অন্ধকার ছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত লাইন পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে হল জীবনও অনেকটা এরকমই, পথ পরিষ্কার দেখা যায়, কিন্তু দিক বেছে নেওয়া কঠিন হয়। মীরার চোখ রাঘবের ওপর স্থির ছিল। সে কোনো হ্যাঁ বা নায়ের সন্ধানে ছিল না, বরং এটা জানতে চাইছিল যে সামনে বসা মানুষটি আজও সেই একই আছে নাকি বদলে গেছে। রাঘব গভীর শ্বাস নিল। ভুল শোধরানো যায়, সে বলল, কিন্তু প্রতিবার সবকিছু আগের মতো হয় না। তার স্বরে না কোনো অভিযোগ ছিল, না কোনো আশা, শুধু সত্য। মীরা মাথা নিচু করে নিল। আমার আগে মনে হয়েছিল যে সময় সব ঠিক করে দেবে, সে বলল। সময় অভ্যেস শেখায়, রাঘব উত্তর দিল, ইনসাফ নয়। এই কথাটি মীরার খুব ভেতরে লাগল। সে বুঝে গেল যে রাঘব এখন আর সেই মোড়ে নেই যেখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত বদলে যায়। কিছুক্ষণ পর্যন্ত দুজনেই চুপ থাকল। তারপর মীরা বলল, তুমি জানো তালাকের পর লোকে আমাকে কি বলতো? রাঘব তার দিকে তাকাল। কি? মীরা হালকা তিক্ততার সাথে বলল, যে আমি সঠিক কাজ করেছি, যে আমি এগিয়ে গেছি, যে এমন সম্পর্ক পেছনে টানে। রাঘব শান্ত স্বরে জিজ্ঞেস করল, আর তুমি ওই সবার কথা মেনে নিলে? মীরা উত্তর দিল, কারণ প্রত্যেকেই সেটাই বলছিল। রাঘব ধীরে বলল, ভিড় প্রায়শই সঠিক হয় না মীরা, শুধু বেশি হয়। মীরা প্রথমবার হালকা হাসি আনল, কিন্তু সেই হাসিও টিকল না। হয়তো, সে বলল, কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল যে আমি দুর্বল হয়ে পড়ব। রাঘব তার দিকে তাকাল। দুর্বলতা সম্পর্ক টিকিয়ে রাখায় হয় না, সে বলল। দুর্বলতা হয় সম্পর্ক ছেড়ে দেওয়ায়। মীরা তার কথা কাটতে চাইল, কিন্তু থেমে গেল। সে বুঝতে পারছিল যে রাঘব কোনো জয়ের সন্ধানে নেই, সে শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। সে বলল, তোমার কখনো একাকিত্ব অনুভব হয়নি? রাঘব সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছু মুহূর্ত পর বলল, হয়েছে, কিন্তু আমি সেটাকে কারণ হতে দিইনি যে আমি নিজেকে বদলে ফেলি। মীরা জিজ্ঞেস করল, কখনো রাগ হয়নি? রাঘব মাথা নাড়ল। হয়েছে, সে বলল, কিন্তু আমি সেটাকে অভ্যেসে পরিণত হতে দিইনি। মীরা অনুভব করল যে রাঘবের এই শান্তি কোনো বাধ্যবাধকতা ছিল না, বরং বেছে নেওয়া পথ ছিল। ট্রেন একটি ছোট স্টেশনে ধীর হল, কিছু লোক উঠল, কিছু নামল। বগিতে একটু চাঞ্চল্য হল, তারপর সব শান্ত হয়ে গেল। মীরা হঠাৎ বলল, যদি আজ আমি ক্ষমা চেয়ে নিই, তবে কি? সে বাক্য শেষ করল না। রাঘব তার দিকে তাকাল। ক্ষমা চাইলে বোঝা হালকা হয়, সে বলল, কিন্তু পেরিয়ে যাওয়ার সময় ফিরে আসে না। মীরার চোখ ভরে এলো। আমি ভেবেছিলাম আমি শক্ত হয়ে গেছি, সে বলল। তুমি শক্ত হয়েছ, রাঘব উত্তর দিল, কিন্তু হয়তো মানুষ থাকতে ভুলে গেছ। এই কথাটি তিক্ত ছিল, কিন্তু মীরা একে অস্বীকার করল না। সে ধীরে বলল, আমি এখনও শিখতে পারি। রাঘব প্রথমবার তার কথায় থেমে চিন্তা করল। শেখা তখন কাজে আসে, সে বলল, যখন বদলানোর জায়গাও থাকে। মীরা তার দিকে তাকাল। আর যদি জায়গা থাকে? সে জিজ্ঞেস করল। রাঘব বলল, তাহলে শর্ত থাকবে। মীরা চমকে উঠল। শর্ত? রাঘব মাথা নাড়ল। সমতার, সে বলল। পদ বাইরে থাকবে, সম্পর্ক ভেতরে। মীরা কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি তার জন্যে সহজ ছিল না। ট্রেনের শব্দ আবার বেড়ে গেল। বাইরে রাত আরও গভীর হয়ে গিয়েছিল। মীরা ধীরে বলল, তুমি বদলে গেছ। রাঘব হেসে বলল, না, আমি ওখানেই আছি, তুমি প্রথমবার আমাকে দেখছ। মীরা জানলার দিকে তাকাল। হয়তো সে প্রথমবার বুঝছিল যে এগিয়ে যাওয়া মানেই সবসময় সামনে যাওয়া নয়। কিছুক্ষণ পর সে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে প্রশ্ন করবে। রাঘব উত্তর দিল, আমি প্রশ্ন অনেক আগেই ছেড়ে দিয়েছি। মীরা জিজ্ঞেস করল, তাহলে আজ? রাঘব বলল, আজ উত্তর জরুরি। মীরা গভীর শ্বাস নিল। যদি আমি বলি যে আমি আবার শুরু করতে চাই? সে বলল, এটি সোজা প্রশ্ন ছিল। রাঘব তার দিকে তাকাল। তার চোখে না তাড়াহুড়ো ছিল, না ভয়। শুরু তখনই হয়, সে বলল, যখন পুরনো শেষ হয়ে যায়। মীরা বলল, তাহলে কি আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে? রাঘব উত্তর দিল, না, কিন্তু তেমনটাও নেই যেমনটা তুমি চাও। ট্রেন পরবর্তী বড় স্টেশনের দিকে এগোচ্ছিল। লাউডস্পিকারের আওয়াজ দূর থেকে আসতে লাগল। মীরা অনুভব করল যে এই সফর এখন কোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে,
এবং তখনই মীরা সেই কথাটি বলল, যা এবার শুধু প্রশ্ন ছিল না, বরং একটি প্রস্তাব ছিল। যদি আমি আমার চেয়ারের আগে তোমাকে বেছে নিই, তবে কি তুমি আমার সাথে আবার চলতে পারবে? মীরার গলায় এবার না কোনো অফিসারের ভাব ছিল, না কোনো জয়ের। তাতে ক্লান্তি ছিল এবং হয়তো ভেঙে পড়া আশাও ছিল। রাঘব তার দিকে তাকাল, কিন্তু উত্তর দিতে তাড়াহুড়ো করল না। ট্রেন একটি স্থির গতিতে এগিয়ে যাচ্ছিল, যেন সে জানে যে কিছু সিদ্ধান্তের জন্য সময়ের প্রয়োজন হয়। রাঘব জানলার বাইরে ফুটে ওঠা আলোগুলো দেখল এবং তারপর আবার মীরার দিকে নজর ফিরিয়ে আনল। চলতে পারা এবং চলা, সে শান্ত স্বরে বলল, দুটি আলাদা কথা। মীরা তার কথা বোঝার চেষ্টা করল। রাঘব আরও বলল, আমি কারোর পেছনে চলি না এবং কারোর আগেও নয়। মীরা মাথা নিচু করল। সে বুঝতে পেরেছিল যে সেই একই মানুষ যে কখনো গলা চড়ায়নি, কিন্তু আজ তার প্রতিটি কথা ভারী ছিল। মীরা বলল, আমি পেছনে চলতে বলছি না। রাঘব সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে জিজ্ঞেস করল, তাহলে কি সমতা স্বীকার? মীরার আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। সমতা, এই শব্দটি তাকে নতুনভাবে ভয় দেখাতে শুরু করেছিল। পদ, আদেশ, পরিচিতি এসব ছাড়া সে নিজেকে যাচাই করছিল। হ্যাঁ, সে বলল, যদি এটাই পথ হয়? রাঘব মাথা নাড়ল। পথ নয়, সে বলল, শর্ত আছে। মীরা তার দিকে তাকাল। কোনটি? রাঘব প্রতিটি শব্দ পরিষ্কারভাবে বলল, ঘরে কোনো চেয়ার চলবে না। বাইরে তুমি অফিসার, ভেতরে মানুষ। মীরা গভীর শ্বাস নিল। তার জন্য সহজ ছিল না, কিন্তু সে মানাও করল না। ট্রেন একটি বড় স্টেশনে থামল। দরজা খুলল, কিছু লোক নামল, কিছু উঠল। কোলাহল অল্প সময়ের জন্য বাড়ল, তারপর আবার শান্তি নেমে এলো। মীরার মনে হল যেন এই স্থিবিরতা তার ভেতরেও এসেছে। সে বলল, লোকে কি বলবে? রাঘব না ভেবেই বলল, লোকে সব সময় বলে। প্রশ্ন হল, আমরা কি শুনি? মীরা প্রথমবার স্বীকার করল, আমার ভয় করে। রাঘব তার দিকে তাকাল, আমারও করত। সে বলল, কিন্তু ভয়ের ভরসায় সম্পর্ক চলে না। মীরা জিজ্ঞেস করল, তাহলে কার ভরসায়? রাঘব উত্তর দিল, সম্মানের। এই শব্দ কি মীরার জন্য নতুন ছিল না, কিন্তু আজ তার অর্থ বদলে গিয়েছিল। মীরা বলল, যদি আমি আবার সেই একই ভুল করে ফেলি তাহলে? রাঘব শান্ত স্বরে বলল, তাহলে আমি চুপ থাকব না। মীরা চমকে উঠল এবং সে জিজ্ঞেস করল। রাঘব বলল, আর তুমি শুনবে। এটি কোনো হুমকি ছিল না, শুধু একটি পরিষ্কার সীমা ছিল। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর মীরা জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে? রাঘব তার চোখে তাকাল। বিশ্বাস চাওয়া যায় না, সে বলল, অর্জন করতে হয়। মীরা এটি মেনে নিল। তার প্রথমবার মনে হল যে এই সফর তাকে নিজের কাছে নিয়ে আসছে, কোনো পদের কাছে নয়। ট্রেন আবার চলতে শুরু করল। রাত এখন গভীর হয়ে গিয়েছিল। বগির আলোতে মীরার মুখ বদলে গেছে বলে মনে হচ্ছিল, কম কঠোর, অনেক বেশি মানবিক। সে বলল, যদি আমি আজ সব ছেড়ে দিই তবে? রাঘব মাথা নাড়ল। কাউকে কিছু ছাড়তে বলা হয়নি, সে বলল, শুধু ভারসাম্য শিখতে বলা হয়েছে। মীরা হাসার চেষ্টা করল, তুমি সবসময় এভাবেই কথা বলতে। রাঘব বলল, না, আগে আমি কম কথা বলতাম। মীরা বুঝে নিল যে এটি অভিযোগ নয়, শিক্ষা। সে বলল, আমার সময় চাই। রাঘব উত্তর দিল, সময় পাওয়া যায়, কিন্তু দিক এখনই ঠিক হয়। মীরা তার কথাকে গুরুত্ব সহকারে নিল। তাহলে দিকটা কি? সে জিজ্ঞেস করল। রাঘব বলল, প্রথমে বন্ধু, তারপর সাথী, এবং যদি সব ঠিক থাকে তবে সম্পর্ক। মীরা অবাক হয়ে তাকাল। দ্বিতীয়বার বিয়ে? রাঘব বলল, তাড়াতাড়ি নয়, সঠিক হলে। মীরা জানালা দিয়ে বাইরে তাকাল। স্টেশন দূরে সরে গিয়েছিল। সে বলল, তোমার মনে হয় আমরা পারব? রাঘব বলল, পারাটা পরের কথা, চেষ্টা সৎ হওয়া উচিত। মীরা মাথা নাড়ল। সে বুঝতে পেরেছিল যে আজ কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু একটি দিক ঠিক হয়ে গেছে। লাউডস্পিকারে পরবর্তী স্টেশনের ঘোষণা হল। মীরা বলল, আমার কিছুদিন সময় চাই। রাঘব বলল, নাও। এটি একটি শব্দ ছিল, কিন্তু এর পেছনে বিশ্বাসের জায়গা ছিল। মীরা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, ধন্যবাদ। রাঘব হেসে বলল, এখনই বলো না। ট্রেন এগিয়ে যেতে থাকল। দুজনেই নিজেদের ভাবনায় ডুবেছিল। মীরা জানত যে এই প্রস্তাব এখন আর শুধু শব্দ নয়, এবং রাঘব জানত যে সে আজ নিজের আত্মসম্মানের সাথে আপোষ করেনি। এবং তখনই মীরা ধীরে বলল, যদি আমি কাল আমার বাবা মাকে কথা বলি, তবে কি তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে? মীরা এই প্রশ্নটি খুব ধীরে জিজ্ঞেস করেছিল, কিন্তু সেই স্বরে কোনো দ্বিধা ছিল না। এটি কোনো অফিসারের আদেশ ছিল না,
বরং একজন মেয়ে এবং একজন নারীর সত্যিকারের উদ্বেগ ছিল। রাঘব তার দিকে তাকাল। এবার তার চোখে কোনো সংশয় ছিল না। আমি পাশে থাকব, সে বলল, কিন্তু তোমার পেছনে নয়, তোমার সমান। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো প্রথমবার তার মনে হল যে সে একা নয়। ট্রেন নিজের গতিতে এগিয়ে যাচ্ছিল এবং রাত অর্ধেকের বেশি কেটে গিয়েছিল। দুজনের মধ্যে কথাবার্তা থেমে গেল, কিন্তু এই বিরতি শূন্য ছিল না। এতে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস যা শব্দের চেয়ে বেশি নীরবতায় লালিত হয়। পরদিন সকালে ট্রেন প্রয়াগরাজ পৌঁছনোর কথা ছিল। স্টেশনের আগের চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। মীরা তার ফাইলগুলো গুছিয়ে নিল, রাঘবও নিজের ব্যাগ তুলল। প্ল্যাটফর্ম কাছে আসছিল এবং সাথে একটি নতুন প্রশ্ন, এবার সামনে কি? ট্রেন থামল, লোক নামতে শুরু করল। মীরা এবং রাঘবও নামল, কিন্তু এবার আলাদা আলাদা দিকে গেল না, কিছু পা সাথে চলল। স্টেশনের বাইরে মীরা বলল, আমি সোজা বাড়ি যাব। রাঘব মাথা নাড়ল, আমি ব্যাংকের কাজ মিটিয়ে থিরব। দুজনেই জানত যে এই বিদায় আগের মতো ছিল না, এতে দূরত্ব নয়, অপেক্ষা ছিল। মীরা যেতে যেতে বলল, আমি কল করব। রাঘব উত্তর দিল, আমি ধরব। পরবর্তী কিছুদিন সহজ ছিল না। মীরার বাড়িতে প্রশ্ন উঠল, অবাক হল, রাগও হল। বাবা মা বুঝতে পারছিলেন না যে একজন অফিসার হয়ে সে পুরনো সম্পর্কের কথা কেন বলছে। মীরা প্রথমবার উঁচু গলার আওয়াজ ছাড়া, যুক্তি ছাড়া শুধু সত্য রাখল। সে বলল যে পদ তাকে পরিচিতি দিয়েছে, কিন্তু সম্পর্ক তাকে মানুষ বানায়। এটি বলা সহজ ছিল না, কিন্তু সে বলল। ওদিকে রাঘবও নিজের বাড়িতে পরিষ্কার কথা রাখল। সে কাউকে দোষ দিল না, শুধু এতটুকু বলল যে যদি সম্পর্ক আবার তৈরি হয় তবে সমতার ভিত্তিতে হবে, না ঝোঁক থাকবে না চাপ। কিছু লোক বাধা দিল, কিছু লোক বোঝালো, কিন্তু রাঘব শান্ত রইল। সে জানত যে এই সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য নয়। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় মীরা কল করল। গলা স্থির ছিল। বাবা মা মেনে গেছেন, সে বলল। রাঘব কিছু মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করল, আর তুমি? মীরা না থেমে বলল, আমিও। সেই একটি শব্দে দৃঢ়তা ছিল, আবেগ নয়। রাঘব বলল, তাহলে দেখা করি। দেখা হলো সাধারণভাবেই, কোনো বড় রেস্তোরাঁ নয়, কোনো দেখভাল নয়, একটি শান্ত জায়গা যেখানে কথা বলা যায়। দুজনেই ঠিক করল যে বিয়ে হবে, কিন্তু কোলাহল ছাড়া, না মিডিয়া না আত্মীয়দের ভিড়, শুধু কিছু লোক যারা দুজনকে চেনে। এই সিদ্ধান্ত সমতার ভিত্তিতে হল। বিয়ের দিন মীরা উর্দি পরেনি, সাধারণ পোশাক ছিল, মুখে হালকা ঘাবড়ানো ভাব এবং চোখে প্রশান্তি। রাঘবও তেমনই ছিল, না বেশি উত্তেজিত না ভীত। দুজনেই জানত যে এটি নতুন শুরু, পুরনো গল্পের পুনরাবৃত্তি নয়। 7 পাক হল, শব্দ বলা হল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটি ছিল যখন দুজনেই একে অপরের চোখে দেখল। তাতে প্রতিশ্রুতি ছিল না, বোঝাপড়া ছিল। এই বিয়ে কোনো জয়ের উদযাপন ছিল না, বরং দুজন মানুষের সম্মতি ছিল যে তারা সাথে চলতে চায়, সমানভাবে। বিয়ের পর জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি। মতভেদ এলো, ক্লান্তিও এলো, কিন্তু এবার কথা লুকানো হলো না। মীরা শিখল যে প্রতিটি আদেশ জরুরি হয় না। রাঘব শিখল যে প্রতিটি নীরবতা সঠিক হয় না। দুজনেই মাঝের পথ বেছে নিল, সম্মানের। এক সন্ধ্যায় মীরা বলল, আজ দপ্তরে কেউ জিজ্ঞেস করল, তুমি দ্বিতীয়বার বিয়ে কেন করলে? রাঘব জিজ্ঞেস করল, তুমি কি বললে? মীরা হাসল, আমি বললাম কারণ প্রথমবার আমি সঠিক কারণে সিদ্ধান্ত নিয়েছি। রাঘব মাথা নাড়ল। তার মনে হলো হয়তো এটাই জয়। সময়ের সাথে সাথে লোকও বুঝতে শুরু করল। কিছু বুঝল না, কিন্তু তাতে কোনো তফাত পড়ল না। মীরা এখনও আইপিএস ছিল, কিন্তু বাড়িতে শুধু মীরা ছিল। রাঘব এখনও ব্যাংক ক্লার্ক ছিল, কিন্তু তার পরিচিতি শুধু ওটাই ছিল না। দুজনেই মিলে এমন এক ঘর বানালো যেখানে পদ দরজার বাইরে নেমে যেত। এক রাতে মীরা বলল, যদি আমি আবার সেই একই হয়ে যাই? রাঘব হেসে বলল, তাহলে আমি আবার সেখানেই থাকব, যে সত্য বলবে। মীরা হাসতে হাসতে বলল, আর আমি শুনব। এটি মজা ছিল না, সমঝোতা ছিল। গল্প এখানেই শেষ হয় না, কিন্তু এখানেই থামে, কারণ এই গল্প কোনো অফিসারের নয়, কোনো পদের নয়, বরং দুজন মানুষের যারা ভেঙে চুরমার হয়েছে এবং তারপর বুঝে শুনে জুড়েছে। এবং হয়তো এটাই শিক্ষা ছিল যে উন্নতি মানুষকে উঁচু করুক, সম্পর্ক ছোট না করুক। এবং যদি ভুল মেনে নেওয়া হয়, তবে ভাঙা সম্পর্ক আবার শ্বাস নিতে পারে। এখন একটু সততার সাথে নিজেকে প্রশ্ন করুন, যদি আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি সফল হয়ে যান, বেশি শক্তিশালী হয়ে যান, তবে কি আপনি তাকে সম্মান করতে পারবেন, নাকি আপনার অহংকার আড়ালে আসবে? এবং যদি আপনি স্ত্রী হন, তবে কি আপনি আপনার পদ এবং সাফল্যের উপরে আপনার সম্পর্ককে রাখতে পারবেন, নাকি এটা বলে দেবেন যে এখন স্বামী আমার লেভেলের রইল না?
যদি ভুল আপনার হয় এবং সামনের জন আজও আপনার অপেক্ষা করে থাকে, তবে কি আপনি মাথা নিচু করে ক্ষমা চাইতে পারবেন, নাকি সমাজের কথা আপনাকে আটকে দেবে? এখন আপনি বলুন, এই গল্পে ভুল বেশি কার ছিল, রাঘবের নাকি মীরার? যদি আপনি রাঘবের জায়গায় হতেন, তবে কি আপনি মীরাকে দ্বিতীয় সুযোগ দিতেন? এবং যদি আপনি মীরার জায়গায় হতেন, তবে কি আপনি আপনার পদ ছেড়ে সম্পর্ককে বেছে নিতেন? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু হয়তো এই উত্তরগুলোর মধ্যেই আপনার নিজের গল্প লুকিয়ে আছে। নিচে কমেন্টে সত্য লিখুন, ভয় ছাড়া, লোক দেখানো ছাড়া। এবং যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তবে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প শুধু শোনা যায় না, অনুভব করা যায়। দেখা হবে পরবর্তী গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।